হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আবারও অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে এসেছি। আর এখনের ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পাচ্ছেন আমি অন্য জায়গা থেকে ভিডিও করছি, মানে আমার বাড়ি থেকে ভিডিও করছি। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমার হাজব্যান্ডের চেকআপ ছিল, ৪ নম্বর চেকআপ যেটা। আহ, তো সেটা করানোর জন্য যেহেতু গুয়াহাটি যাওয়ার কথা ছিল, তো আমার হাজব্যান্ড বললো গুয়াহাটি যাওয়া আসা করতে আমার মায়ের বাড়ি থেকে অনেকটাই দূর হয়ে যায়। একটা বেলা দিনে সকালে গেলে প্রায় ৮টার সময় গাড়িতে উঠলে সকালে, বিকেল ৫টার সময় গিয়ে আমি গুয়াহাটি পাই আর কি, পৌঁছোই। তো আবার রাতে গাড়িতে উঠলে ওই সকালবেলা গিয়ে পাই। তো সেই জন্য আমার হাজব্যান্ড বললো যে এত কষ্ট করে যাওয়া আসা করার থেকে চলো আমরা বাড়িতে চলে যাই। বাড়িতে গিয়ে বাড়ির থেকে আপ ডাউন করলে এই সকাল ৭টায় যদি আমি ট্রেন ধরি আর কি, তো ১১টার সময় আমি গুয়াহাটি গিয়ে পেয়ে যাই। তো মানে পৌঁছে যাই। তো সেই জন্য আমার হাজব্যান্ড বললো যে এতটা কষ্ট করে যাওয়া আসা করার থেকে চলো নিজের বাড়িতে চলে যাই, বাড়ি থেকে আপ ডাউন করবো। সেই জন্য আমরা চলে এসেছিলাম। যেদিন ৪ নম্বর চেক আপ ছিল, তো সেদিন তার আগের দিনই আমরা চলে এসেছি। আসার পর পরের দিন গিয়েছিলাম চেক আপে। তো চেক আপ করানো হয়ে গেছে। আর গুড নিউজ এটাই, ক্যান্সার নেই। মানে যেটা এনগ্রাফমেন্ট ব্লাডের, সেটা ভালো হচ্ছে। এমনকি ওরা লাস্ট রিপোর্ট করেছে, মানে টেস্ট করেছে, যেটা যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের পরেও যদি কোনো ক্যান্সার থেকে থাকে সেই টেস্টটা করানো হয়ে গেছে। আর রিপোর্টও চলে এসেছে, ডক্টর বলছে খুব ভালো রিপোর্ট। আর এখন থেকে ওর সাপোর্টিভ ট্রিটমেন্ট শুরু হবে ২ বছরের জন্য। তো সাপোর্টিভ ট্রিটমেন্টের জন্য সেপ্টেম্বরের ১ তারিখে আমাদের ডেট দিয়েছে। তো ১ তারিখ যেহেতু সানডে পড়েছে, তো আমরা হয়তো ২ তারিখে যাব। তো সাপোর্টিভ ট্রিটমেন্টটা স্টার্ট হবে ২ বছরের জন্য। ২ বছর সাপোর্টিভ ট্রিটমেন্টের পর ও পুরোপুরি সুস্থ। আমি জিজ্ঞাসা করেছিলাম যে সাপোর্টিভ ট্রিটমেন্ট বছরের জন্য, তো ডক্টর বলল যে ২ বছর। তারপর আর ওষুধ না খেলেও চলবে, সে আগের মতন নর্মাল মানুষ। নর্মাল মানুষ এখনও, খালি ওই ওষুধটুকুই খেতে হবে। যেমন সুগারের মানুষের রোজ একটা করে ট্যাবলেট খেতে হয়, ঠিক তেমনই। তো সেপ্টেম্বরের ২ তারিখে আবার আমরা গুয়াহাটি যাব ৫ নম্বর চেক আপে। তো আর বাড়িতে এসে, বাড়ি একদম ২ মাস না থাকাতে বাড়িতে একদম জঙ্গল হয়ে গেছিলো, চারিদিকে একদম গাছপালায় ভর্তি। তো সেগুলো কাটানো, ঘর গোছানো, আজকে ১ সপ্তাহ হয়ে গেছে বাড়িতে এসেছি, কিন্তু এখনও ভিডিও যে করব সেই অবস্থায় আমি নেই। তাও ভাবলাম যে ভিডিওটা কন্টিনিউ করা যাক, সেই জন্য এখন বসেছি। একটু আগে খাওয়া দাওয়া সেরে উঠেছি, এখন বাজে প্রায় ৪:৩০। আর কাজ এখনও কমপ্লিট হয়নি। ২ মাস বাড়িতে না থাকার জন্য ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ। ঘরের কাজ করে শেষ করতে পারছি না। কোনো রকমে থাকার জায়গাটুকু আর খাওয়ার জায়গাটুকু ঠিক করে নিয়েছি। এখনও অনেক কাজ বাকি, আস্তে আস্তে করছি। কারণ জোর করে করলে নিজে অসুস্থ হয়ে পড়বো, আর নিজে অসুস্থ হয়ে গেলে তো ওকে কে দেখবে? সে হলো। আর আজকে ভিডিওটা কন্টিনিউ করা যাক। যেগুলো আগে আমি আপনাদের শেয়ার করেছি, যে ম্যালফেলান হয়ে গেছে, হারভেস্টিং হয়ে গেছে, স্টেম সেলস ট্রান্সপ্লান্ট হয়ে গেছে। তারপর কি? তারপর আমাদের হসপিটালে কতদিন থাকতে হলো। তারপর আমরা হসপিটালে ১৭ দিন থেকেছি। তারপরেও, আগে তো ১ সপ্তাহ গেলই, তারপরেও আমরা ১৭ দিন থেকেছি। কিসের জন্য? মেন স্ট্রাগল তো এখন শুরু হবে। যে স্টেম সেলস ট্রান্সপ্লান্ট হয়ে গেছে, সব তো ইজি প্রসেস। তারপরে তো কিছু থাকার কথা নয়। তারপর তো সাইড এফেক্ট আছে। তারপর তো শরীরে স্টেম সেলসটা কীভাবে কাম করছে বা কাজ হচ্ছে কি না সেটার দেখার আছে। সেই জন্য রেখে দিল। আমাদেরও প্রথমে এটাই কোয়েশ্চেন ছিল যে স্টেম সেলস তো ট্রান্সপ্লান্ট হয়ে গেল, ও তো সুস্থ, তবে কেন আমাদের বাড়ি যেতে দিচ্ছে না? এটা আমাদের কোয়েশ্চেন ছিল। তারপর যখন শুরু হলো স্ট্রাগল, সেটা চোখে দেখার মতো ছিল না। আমি তো অনেক ভিডিও করিনি। মন এতটাই ভেঙে যেত যে কান্না করতাম রোজ। মনে হতো না যে ভিডিও করি। এরকম পরিস্থিতি আসে যে লাস্ট আমি ভেঙে গেছিলাম। আমি কান্না ছাড়া আর কিছু আমার আসছিল না, যে কান্নাই করব না কবে, মানে এমনটা লাগছিল যে বিএমটি রুম আমাদের জন্য জেল হয়ে গেছে। আমি তো একটা সময় আমি ওকে বললাম যে হয়তো আমাদের কোনো জন্মের পাপ, যার জন্য জেল খাটা ছিল, তো জেলও খেটে নিলাম। মানে সেটা হয়তো একটু ভিআইপি ভিআইপি ট্রিটমেন্ট ছিল, ভিআইপিতে থাকতে পেরেছি, কিন্তু জেলের থেকে কোনো অংশ কম নয়। নিজের ইচ্ছা মতো বেরোতে পারবে না, কিছু করতে পারবে না, এরকমটা হয়ে গেছিল। স্টেম সেলস ট্রান্সপ্লান্টের পরের দিন ওর শুরু হয় আসল স্ট্রাগল, যেটা ও ভাত খাওয়াটা ছেড়ে দিল। পরের দিন থেকে ভাত খেতে পারছে না, কমজোরি লাগছে, ভাত দেখলে বমি হচ্ছে। সেদিন থেকে শুরু হলো ওর যুদ্ধ। ভিডিও একটু একটু করে রেখেছি, সেটা তো আপনাদের কাছে শেয়ার করব। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো 28 জুন। আজকে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের পরের দিন। আর আমাদের এখানে 8 নম্বর দিন। ঘুম থেকে উঠে সব করে নিয়েছি, স্নান টান খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আমি এখন বসে আছি। আর আমার হাজব্যান্ড আজকে একটু লো ফিল করছে, কারণ ওর কালকে স্টেম সেলস দেওয়া হয়েছে। তো স্টেম সেলস ভিতরে দেওয়ার পর মানুষের একটু পরিবর্তন হয়। কালকে ডক্টর এসেছিলো বিকেলবেলা 3টের সময়। ডক্টর এসে বলে গেছে যে কিছু তো পরিবর্তন হবে, কালকে থেকে শুরু হয়ে যাবে। তো
পরিবর্তন বলতে গেলে এখন পর্যন্ত তেমন কিছু শুরু হয়নি, তবে হবে, ডক্টর বলেছে হবে। তো আজকে আমার হাজব্যান্ড সকালবেলা উঠে স্নান মানে যা যা করণীয় স্নান টান করে নিয়েছে, পরিষ্কার হয়ে গেছে, তারপর খেতে বসেছে। যখন ব্রেকফাস্টটা দিয়েছে, ব্রেকফাস্ট করার সময় বলছে আমার একটু লো ফিল হচ্ছে, মানে শরীরটা একটু অস্থির করছে। তো সেই জন্য এখনও শুয়ে আছে। আর সিস্টাররা এসে কিছু ইঞ্জেকশন দিয়ে গেল, যেহেতু ওর শরীরটা একটু লো ফিল হচ্ছে বলে। তো আমি আপনাদের একটু দেখাই আমার হাজব্যান্ডকে। এই যে ও এখানে শুয়ে আছে, ওদিকে স্লাইনগুলো চলছে, 3টে স্লাইন চলছে। একটা ইঞ্জেকশনের স্লাইনও আছে, ওটাকে কী বলে আমি জানি না, ওটাতেও ইঞ্জেকশন দিয়ে গেল, 3-4টে ইঞ্জেকশন দিয়ে গেল এখন। আর অলরেডি স্লাইন 3টে চলছে, আর ও এখন শুয়ে আছে, ঘুমানোর চেষ্টা করছে, কারণ শরীরটা খুব অস্থির করছে বলছে। তো স্টেম সেলস ভিতরে দেওয়ার পর শরীরের ভিতরে তো অনেকটাই পরিবর্তন হয়। দেখা যাক, ডক্টর তো বলেছে কিছু কিছু সাইড এফেক্ট দেখা যাবে কি হয়। টাকা ভালো আছো? ভালো আছো? কেমন লাগতেছে? কমজোরি? তো এখন একটু ঘুমানোর চেষ্টা করছে, আর এদিকে তো কন্টিনিউয়াসলি স্লাইন চলছে। স্টেম সেলস ট্রান্সপ্লান্টের আগে আমাদের আরেকটা রিকোয়ারমেন্ট দিয়েছিল, যেটা আমি বলিনি, সেটা বলবো আজকে। সেটা হলো ব্লাডের রিকোয়ারমেন্ট। ব্লাড তো এক্সচেঞ্জ করা যায়, এক্সচেঞ্জ করে দেওয়া যায়, কিন্তু আমাদেরকে ডক্টর বলেছিল যেহেতু ওর ও পজিটিভ ব্লাড, তো ও পজিটিভ ব্লাডের জন্য যেটা প্ল্যাটিলেট কাউন্ট কম হয়ে যাবে, এটা করার পরে মানুষের কিন্তু শরীরে প্ল্যাটিলেট কাউন্ট কম হয়ে যায়। তো যখন এটা কম হয়ে যাবে, তো ও পজিটিভ ডোনারই লাগবে 5 জন, মানে 5 জন থেকে ও পজিটিভ ব্লাড কালেক্ট করবে। 5 দিনের মধ্যে ওটা কালেক্ট করার পর 5 দিনের মধ্যে ওর শরীরে দিতে হবে। যদি ওটা দিতে না পারা যায় 5 দিনের মধ্যে, তবে ওটা এক্সপায়ার হয়ে যাবে। কিন্তু সেই ডোনারের আবার সব কিছু ঠিক থাকতে হবে, না সুগার, না হাই বিপি, না অন্য ধরনের রোগ, হেপাটাইটিস বি। আর তার মধ্যে তো যদি ড্রিঙ্ক করে সেটা তো হবেই না, যদি ড্রাগস নেয় সেটাও হবে না, মানে নেশা জাতীয় জিনিস যাতে না খায়, মানে সব দিক থেকে ঠিক হতে হবে, তারপরে ওই ব্লাডটা দিতে পারবে। তো আমরা অনেকে বলেছিলাম হ্যাঁ হ্যাঁ দিব 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 দিব, কিন্তু সময়কালে তারা একটা ফোনও করেনি যে আমরা ব্লাডটা দিব, কিন্তু তাদের আশায় আমরা চলে গেছিলাম, এরকমটাও হয়েছে। তো সে যাই হোক, পরে আমি যে স্কুলে পড়াশোনা করেছি, তো সেই স্কুলেরই একটা গ্রুপ আছে আমাদের হোয়াটসঅ্যাপে। তো সেই গ্রুপে তো আমার স্কুলের এক বন্ধু, আমার ক্লাসমেট মনোজ, যে আজকে এই ক্যান্সার জার্নিতে যে আমার শুরু থেকে হাত ধরে আছে আজকে অবধি, এখন অবধি, মানে কি বলবো, তাকে আমি বলি যে আমার এরকম এরকম ব্লাডের দরকার, ডক্টর বললো এরকম ব্লাডের দরকার, কি করব, আমি তো ব্লাডের মানুষ খুঁজে পাচ্ছি না, ডোনার খুঁজে পাচ্ছি না, কারণ এক্সচেঞ্জে ব্লাড হবে না, ওরা বলে দিয়েছে এটার জন্য ডাইরেক্ট ব্লাডটা লাগবে, ডাইরেক্ট ডোনার, ডাইরেক্ট ব্লাড লাগবে ও পজিটিভ। তো ও পজিটিভ কোনো রেয়ার গ্রুপ না, ও পজিটিভ সাধারণত পাওয়াই যায়, কিন্তু ওই যে যদি কোনো ধরনের কোনো যদি ভিতরে কোনো কিছু হয়ে আছে, ডোনার অ্যাকসেপ্ট করবে না ওরা, এরকমটা হয়ে গেছিলো। তা ওকে যখন বলি, ও কী করলো, যে আমাদের স্কুলের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপে মেসেজটা দিয়ে দিল যে এরকম এরকম ওর দরকার, যে দিতে পারবে তারা যাবে, বা ওইখানে যে আছে তারা যদি একটু হেল্প করে ওকে, সবার কাছে ও রিকোয়েস্ট করলো। তারপর আমিও মেসেজ করলাম যে এরকম এরকম আমার খুব দরকার। তো সেখান থেকে আমার এক সিনিয়র দাদা, ও আমাকে কল করলো যে এরকম এরকম, আমি গুয়াহাটিতেই থাকি, তো যদি দরকার হয় আমি দেব। তো ও এসেছিল ব্লাড দেওয়ার জন্য, এসেছিল। তারপর ওর ব্লাডটা যখন ওরা আগে এক্সামিন করে যে ব্লাডটা উপযুক্ত কিনা পেশেন্টের জন্য, যখন ওরা এক্সামিন করার সময় দেখে যে ও হাতে ট্যাটু করিয়েছে, যেহেতু 6 মাস হয়নি, ওর ব্লাডটা অ্যাকসেপ্ট করবে না, গেল একটা রিজেক্ট হয়ে। তারপর ও আরেকজনকে নিয়ে এসেছিল, তারটাও হয়নি, কিসের জন্য হয়নি আমি জানি না, তারটাও হয়নি, অ্যাকসেপ্ট করেনি। তারপর আমার ভাইও ও পজিটিভ, ইভেন আমিও ও পজিটিভ, কিন্তু ডক্টর আমারটা নেবে না, যেহেতু আমি আন্ডার ওয়েট, আর আমি যেহেতু অ্যাটেন্ডেন্ট, বিএমটি রুমে থাকতে হবে, তো আমারটা নেবে না, ডাইরেক্ট বলে দিয়েছে। আর আমার ভাইও ও পজিটিভ, তো আমার ভাইয়েরটাও তখন এসে আমার ভাইও এক্সামিন করায়, তো করানোর পর আমার ভাইয়েরটা অ্যাকসেপ্ট হয় যে হ্যাঁ ও দিতে পারবে, তো একটা আমরা পেলাম।
তারপর আমার ভাইয়ের বন্ধু, যেহেতু আমরা একই স্কুলে পড়াশোনা করেছি তো সবাই মিলে একটা গ্রুপ, তো আমার ভাইয়ের বন্ধুরা সবাই খবরাখবর করে আমার ভাইয়ের এক বন্ধু আরেক বন্ধুর সাথে খবর করে যে এরকম তুই তো গুয়াহাটি থাকিস, তো তুই যদি পারিস দিস। তা ও বললো যে আমার তো পজিটিভ না, কিন্তু আমি কাউকে জোগাড় করে দেবো। তো ও ওর চেনা জানা একজনকে জোগাড় করে দিয়েছিল। তা ওরটা এক্সামিন হওয়ার পরে ওরটা আবার অ্যাকসেপ্ট হয়েছে যে ও দিতে পারবে। তা আমার ভাইয়ের আরেকজন বন্ধু ছিল যে আমাকে বিএমটি রুমে থাকা অবস্থায় আমাকে ওষুধ আনা থেকে শুরু করে জল আনা থেকে শুরু করে অনেকটা সহায় করেছিল, কারণ আমাদের বিএমটি রুমের জলটা আমরা কিনে খেয়েছি, সেই জলটাও দেওয়ার লোক একমাত্র মানে অন্য কেউ ছিল না, আমাদের নিজের লোক কেউ ছিল না। আমার ভাইয়ের বন্ধু এক বন্ধু আরেকজন ছিল, তার কথা আমি বলবো, তবে ভিডিও তো অনেক লম্বা, একদিন সবার কথাই বলবো। তো আমার ভাইয়ের আরেক বন্ধু এসেছিল, ওরও ব্লাডটা এক্সামিন করা হয় কিন্তু ওরটাও অ্যাকসেপ্ট হয় না। ওরটাও এই যে ৩ জন হয়ে গেল, এক দাদা, তার লগের একজন, তার আমার ভাইয়ের বন্ধু একজন, ৩ জনেরটা মানে হলো না। আমার ভাইয়েরটা অ্যাকসেপ্ট হয়েছিল, আর আমার ভাইয়ের বন্ধু আরেকজনকে জোগাড় করে দিয়েছিল, তারটা অ্যাকসেপ্ট হয়েছিল। তো আমি যেহেতু ৫ জন ছিলাম, ৫ জন চেয়েছে, ৫ জনের মধ্যে ২ জনেরটা হলো, আরও তো লাগবে। তারপর শুরু হলো আরও স্ট্রাগল। আরও আমি অনেক জায়গায় আমি ভিডিও বানিয়ে আমার ভিডিও কিন্তু অন্য মানুষও স্প্রেড করেছিল এই ও পজিটিভ ব্লাডের জন্য। অনেকে আমি ভিডিও বানিয়ে পাঠিয়েছিলাম, যেমন আমাদের ইউটিউবে আছে দীক্ষিতা ব্লগের পম্পি, সান্ত্বনাদি, মানে সান্ত্বনা ব্লগসের সান্ত্বনাদি, তারপর টিনার কথা থেকে জয়দা, মহুয়াদি, অনেকে মহুয়া ক্রিয়েশন থেকে মহুয়া দে, ওরা সবাই আমার ভিডিওটা স্প্রেড করেছে। আরও কেউ যদি করে থাকে আমি জানি না, অনেকেই করেছে আমি জানি। তাদের মধ্যে থেকে কিছু জনও আমাকে ফোন করেছিল যে আমরা ব্লাড দেব, কিন্তু তারা হয়তো কোনো কারণবশত আসতে পারেনি। তো আমার তারপরের কাহিনী তো অন্যরকম ছিল। তো ব্লাডের জন্য ২ জন হলো। তারপর আমার হাজব্যান্ডের এক বন্ধু যখন জানতে পারে, সেও বলল যে আমি দেবো, আমিও পজিটিভ। তারপর সেও এসেছিল, সেও এক্সামিন করেছে, তারটাও হয়ে গেছিলো, সে দেবে বলে বলেছিল। আর ইভেন দিয়েও গেছিল, হ্যাঁ ওরটা দিয়েও গেছিল। তারপর আরও কে ছিল, আরেকজন ছিল আমার হাজব্যান্ডের বন্ধু, যে কিনা চাকরি করে। তো সে বলেছিল যে আমার ট্রান্সফার হবে এই কিছুদিনের মধ্যে, যদি আমি মানে আসামেই ট্রান্সফার হয়েছে, ও বাইরে চাকরি করতো। তো প্রফেশনটা আমি আর বললাম না। তো যাই হোক, ও আমাদের মানে খুব ভালো একটা প্রফেশনেও চাকরি করে, সে যাই হোক আমি বলছি না। তো ওরও ট্রান্সফার হয়েছে আসামেই। তো বললো যে ওই সময়টাতে আমি বাড়ি যাব, যদি আমি যেতে পারি তো আমি তোমাকে ব্লাডটা দেবো। ওরও পজিটিভ ছিল। তাই আমাদের এমন করে ৪ জন হয়ে গেছিলো। তারপর ডক্টর বললো যে আপনাদের ব্লাড ডোনার কি জোগাড় হয়ে গেছে? তারপর আমরা বললাম যে না স্যার ৫ জন তো হয়নি কোনো রকমে, ৩ জনে, আমরা ৩ জনেই বলেছি আর কি, ৩ জনের জোগাড় হয়েছে। তা এমন হয়েছে, ডক্টর বললো যে আমিও পজিটিভ, চিন্তা করতে লাগবে না, যদি দরকার পড়ে আমিও দেবো। তো সেটা বললো। তা ডক্টর বললো যদি আরও প্রবলেম হয় আমার বন্ধু আছে, বন্ধুকে নিয়ে এসো। কোন ডক্টর বলে এইসব কথা? আমার জন্য ডক্টরও ব্লাড দেওয়ার জন্য রেডি হয়ে গেছিল, কিন্তু ব্লাডটা দিতে অনেকটা সময় লাগে, এটাই হলো কথা। কারণ এটা রেড ব্লাড না, এটা হলো হোয়াইট ব্লাড, যেটাকে বলে এসডিপি। আমি এত মেডিকেল লাইন জানি না, কিন্তু ওরা বলছিল তাই বললাম যে এসডিপি বলে এটাকে, হোয়াইট ব্লাড। ওটা মেশিন থেকে বার করতে একটু সময় লাগে। আর এই ব্লাডটা দেওয়ার জন্য একজন এসডিপি ডোনার একবার ব্লাড দিলে ৩ দিন পরে আবারও ব্লাডটা দিতে পারে। তো এটা ছিল আমাদের প্লাস পয়েন্ট। তো এত কিছুতে যেতে হয়নি, ভগবান সাথে ছিল। তো তো এই ব্লাডের কাহিনীটা আমি এখানেই রাখলাম, আর কি হয়েছে সেটা দেখাবো। এই ব্লাডের কাহিনীটা কন্টিনিউ করব নেক্সট ভিডিওতে। কি হলো, ক প্যাকেট ব্লাড আমার হাজব্যান্ডের লেগেছে, যেহেতু ৫ প্যাকেট বলেছিল, ক প্যাকেট লেগেছে আর ক প্যাকেট লাগেনি সবটাই বলবো। তো পরের ভিডিওগুলো আপনারা দেখুন, আমি তারপরেরটুকু নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর এখনও ভিডিও তাড়াতাড়ি আসবে, আমি আর এখন ১ সপ্তাহ ২ সপ্তাহ করে দেরি করব না, তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। তো ডক্টর বলেছে অনেক সাইড এফেক্ট হয়, বাট আজকে ৩ দিন হয়ে গেছে স্টেম সেলস ট্রান্সপ্লান্ট, ৪ দিন হয়ে গেছে কেমোথেরাপির, তো ওর তেমন কোনো সাইড এফেক্ট হয়নি। তো ডক্টর বলছে গুড সাইন, রিকভারি জলদি হবে। তবে জানি না কি হয় সামনে, এখন সাইড এফেক্ট দেখা দিচ্ছে না বা দেখা দিতেও পারে, এরকম আছে। তবে ওর প্ল্যাটিলেটের সমস্যা একটু মনে হয় হবে, সেই জন্য ডোনারের ব্যবস্থা করতে বলেছে ডক্টর। তো আমাদের অলরেডি 3টে ডোনার হয়ে গেছে, আরও দেখা যাক কী হয়। নার্স বলছে যে যদি এরকমই থাকে মনে হয় বেশি লাগবে না ও পজিটিভ ডোনার। তো সোমবার দিন মনে হয় দিতে হবে, ডক্টর 80% চান্স দিয়ে গেছে, তারপর জানি না।
মনে হয় দিতে হবে, সোমবার না হলেও মঙ্গলবারে দিতে হবে। দেখা যাক কী হয়। আজকের জন্য এইটুকুই, আবার কালকে দেখা করব। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্র 7টা। আজকে 29 তারিখ। তো আমার হাজব্যান্ডের কেমো হয়েছে 26 তারিখে, আর ট্রান্সপ্লান্ট হয়েছে 27 তারিখে। ডক্টর বলেছে কিছু কেমোর সাইড এফেক্ট হবে। তো সাইড এফেক্টগুলোর মধ্যে শুধু বমি বমি ভাবটা হচ্ছে, আর অন্য এখনও কিছু হয়নি। তবে আরেকটা সাইড এফেক্ট এখন আমি লক্ষ্য করছি, সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন, যে দিকটা একটু কালো হয়ে আসছে। যে এমনিতে তো কালো, কিন্তু এক্সট্রাভাবে একটু কালো হয়ে আসছে মুখটা। জানি না আপনারা কি বুঝতে পারছেন, অনেকটাই কালো ভাবটা চলে আসছে। বলছে এটাও কেমোর সাইড এফেক্ট, এটাও কিছুদিন থাকবে, হাই ডোজ কেমো বলে। তো আমি একটু আগে লক্ষ্য করলাম, তাই আপনাদের কাছে শেয়ার করলাম।